আবির, আয়ু, তোরা কি আমার উপর রেগে আছিস? আবির সোজা হয়ে বসে বলল, কি বলছো ভাই? আমরা কেন তোমার উপর রাগ করব? তাহলে বাসায় আসছিস না কেন? নূর বারবার শুধু তোদের কথা বলছে। আবির এবার মাথা নিচু করে অপরাধী সুরে বলল, কোন মুখে আসবো ভাইয়া? তোমার সামনে মুখ দেখাতে যে লজ্জা করছিল। তুমি আমাকে ভাবি ডলের খেয়াল রাখতে বলেছিলে, আর আমি সে কাজে অসফল হয়েছি। আর আমাদের মা যে কাজ করেছে তাতে কোন লজ্জায় তোমাদের মুখ দেখাবো বলো তো? আদিত্য মুচকি হেসে বলল, হয়েছে হয়েছে, আর সেন্টে খাইস না। তোর সাথে যায় না এসব। আর তোদের তো লজ্জা পড়ে কিছু নেই। তোরা সবসময় আমার ভাই বোন ছেলে আর থাকবি। তো এসব মেলো ড্রামা করার কোনো দরকার নেই। যা, এখন উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আবির মাথা ঝাঁকিয়ে উপরে উঠে গেল। আর তো ঘুমের কথা বলে রুমে চলে গেল। বেচারির এখনো পুরো ঘুম হয়নি। নীলা মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ছাড়ছিল। তখনকার আবির আস্তে করে দরজা খুলে ভেতরে ঢুকলো। নীলাকে দেখে টেডি স্মাইল দিয়ে বলে উঠল, ওয়াও, সুবহানাল্লাহ, ক্যা সিন হ্যায়। সকাল সকাল এমন সিন দেখার জন্য আমার ভাইয়াকে চুমু দিতে ইচ্ছে করছে। আবিরের কথায় নীলা চমকে পেছনে তাকালো। আবিরকে দেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি কখন এলেন? আবির বাঁকা হেসে নীলার কাছে এগিয়ে আসতে লাগলো। আর নীলা ধীরে ধীরে পেছাতে লাগলো। পেছাতে পেছাতে একসময় দেয়ালের সাথে লেগে গেল। আবির এসে নীলার দুই পাশে দেয়ালে হাত রেখে নীলাকে আটকে দিল। নীলা লজ্জায় মাথা নিচু করে ফেলল। আবির মাথা নিচু করে নীলার চুলে মুখ গুজে দিল। নাক ডুবিয়ে নীলা সদ্য ভেজা চুলের ঘ্রাণ নিতে লাগলো। নীলা কেঁপে উঠে দুই হাতে নিজের জামা খামচে ধরল। আবির নীলার কানের কাছে মুখ নিয়ে বলল, ভাবছি চুমুটা ভাইয়াকে না দিয়ে তোমাকেই দিয়ে দেই, তাহলে চুমুটা বেশি ইউজফুল হবে। কি বলো? নীলা লজ্জায় আরও কুঁকড়ে গেল। আবির হাত দিয়ে নীলার চুলগুলো সরিয়ে দিয়ে নীলার কাঁধে একটা চুমু খেলো। নীলা কেঁপে উঠে চোখ খিচে বন্ধ করে নিল। আবির নীলার কানের কাছে মুখ নিয়ে বলে উঠল, বাই দ্য ওয়ে, ওড়না ছাড়া কিন্তু তোমাকে আরো বেশি হট লাগছে। নীলা চমকে উঠে আবিরকে আলতো করে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তাড়াহুড়ো করে ওড়না গায়ে জড়িয়ে বলল। ছি, অসভ্য একটা। আবির হো হো করে হাসতে লাগলো। নীলা এবার আবিরের দিকে ভালো করে তাকালো। আবিরের এমন অদ্ভুত বেশভূষা দেখে হেসে দিয়ে বলল, এইসব কি? এ বেশি কেন করছেন? আবির দুষ্টুমি করে বলল, আমি না অনেক মুভিতে দেখেছি, গার্লফ্রেন্ড বা বউয়েরা তাদের বয়ফ্রেন্ড বা হাজবেন্ডকে নিজের হাতে সেভ করে দেয়। তাই আজ সেভ করতে গিয়ে আমারও তোমাকে দিয়ে সেভ করানোর পরও ইচ্ছে জাগলো। তাই তো ওভাবেই ফটাফট দৌড়ে চলে এলাম। এখন আমার কচি প্রেমিকাটা তার কচি কচি হাত দিয়ে আমাকে সেভ করিয়ে দেবে। নীলা বলল, কিন্তু আমি তো সেভ করতে পারি না। ব্যাপার না, আমি শিখিয়ে দেবো। এখন চলো। কিন্তু নো ইফ নো বাট অনলি ফটাফট। কথাটা বলে আবির নীলাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে ওয়াশরুমের দিকে নিয়ে গেল। সবাই ড্রয়িং রুমে বসে হাসাহাসি করছে। তখনই বাসার কলিং বেল বেজে উঠল। একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিলে একটা আলট্রা মডার্ন মেয়ে ভেতরে ঢুকলো। পরনে ছোট টি শার্ট আর 3/4 জিন্স। হাতে ট্রলি ব্যাগটা সার্ভেন্টদের হাতে ধরিয়ে দিয়ে কোমর আঁকিয়ে বাঁকিয়ে সামনের দিকে এগিয়ে গেল। সবাই কথা বলছিল। মেয়েটি ওদের সামনে দিয়ে হাসি মুখে বলে উঠল, সারপ্রাইজ। মেয়েটির কথায় সবাই তার দিকে তাকালো। মেয়েটিকে দেখে সবাই ভ্রু কুঁচকে ফেলল। নূর আর নীলাবাদে বাকি সবার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে তারা খুব একটা খুশি হয়নি মেয়েটিকে দেখে। তবুও ভদ্রতার খাতিরে আদিত্য উঠে দাঁড়িয়ে সৌজন্যতামূলক হাসি দিয়ে বলল, আরে শায়না, তুমি কখন এলে? কেমন আছো তুমি? শায়না খুশিতে গদগদ হয়ে দ্রুত বেগে গিয়ে আদিত্যকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে বলে উঠল, আই মিস ইউ আদি, আই মিস ইউ সো মাচ। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। আদিত্যও প্রচুর বিরক্ত আর অস্বস্তিতে পড়ে গেল। হাত মুষ্টি করে চোয়াল শক্ত করে ফেলল। শায়নাকে এভাবে জড়িয়ে ধরতে দেখে নূরের ভেতর কিছু একটা হয়ে গেল।
ওর কেন যেন প্রচুর রাগ লাগতে শুরু করলো। বুকের ভিতর কেমন চিনচিন ব্যথা করছে, কিন্তু অবুঝ নূর বিষয়টা বুঝতে পারছে না। শুধু মনে হচ্ছে ওর হিরোকে কেন এই মেয়েটা জড়িয়ে ধরলো। হিরোকে শুধু ও জড়িয়ে ধরবে, আর কেউ না। শায়না মেয়েটাকে নূরের প্রথম নজরেই অপছন্দ হয়ে গেল। মেয়েটাকে মোটেও ভালো লাগছে না নূরের। নূর আর থাকতে পারল না, ছুটে আদিত্যের কাছে গিয়ে শায়নার হাত ধরে শায়নাকে আদিত্যের কাছ থেকে এক ঝটকায় সরিয়ে দিয়ে আদিত্যর সামনে দাঁড়িয়ে বলে উঠল, এই এই পচা মেয়েটা, তুমি আমার হিরোকে কেন জড়িয়ে ধরেছো? আমার হিরোকে একদম ধরবে না, যাও এখান থেকে, সরো, চু চু। নূরের কাণ্ড দেখে সবাই অনেক কষ্টে নিজেদের হাসি আটকে রেখেছে। শায়নাকে এভাবে হেনস্থা করতে দেখে মনে মনে সবাই খুশিই হয়েছে, কিন্তু শায়না নূরকে দেখে কপাল কুঁচকে ফেলল। এই মেয়েটাকে তাই চিনতে পারছে না ও। শায়না নূরের দিকে আঙ্গুল তুলে হালকা রাগী কণ্ঠে বলল, এই মেয়ে কে তুমি? আর কিসের হিরো? হ্যাঁ, তোমার সাহস কি করে হলো আমার সাথে এভাবে কথা বলার? আদিত্য এবার রেগে গিয়ে চোয়াল শক্ত করে বলে উঠল, লো ইউর ভয়েস, চায় না। নুনের সাথে এভাবে কথা বলার অধিকার কারণ নেই। আজ প্রথম থেকে কিছু বললাম না, এরপর থেকে যেন মনে থাকে। শায়না অবাক হয়ে বলল, আদিত্য, তুমি আমাকে বকছো? তা আবার এই মেয়েটার জন্য? কে হয় এই মেয়েটা তোমার, যার জন্য তুমি এত পজিটিভ হচ্ছ? আদিত্য নূরকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, সব কিছু। শি ইজ মাই এভরিথিং, মাই লাইফ, মাই হার্ট, মাই হ্যাপিনেস, এভরিথিং। শি ইজ মাই বিউটিফুল ওয়াইফ। আদিত্যের কথায় শায়নার মাথায় যেন মঙ্গল গ্রহ ভেঙে পড়ল। শায়না অবাক হয়ে বলল, হোয়াট? তুমি বিয়ে করছো আদিত্য? কবে, কখন আমাদের বলনি কেন? আদিত্য বলে উঠল, ফার্স্ট অফ অল, আমি তোমার বড়, তাই আমাকে ভাইয়া বলে ডাকবে। এটা তোমার লন্ডন না, বাংলাদেশ, তাই এখানকার সভ্যতায় চলার চেষ্টা করবে। আর দ্বিতীয়ত, হ্যাঁ, আমি বিয়ে করেছি, আর আমার বিয়ের কথা সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে বলাটা আমি জরুরি মনে করি না। আর তাছাড়া তোমাদের সাথে তেমন যোগাযোগ নেই, তাই বলা হয়ে ওঠেনি। আদিত্যের কথায় শায়না চমকে গেল। ওর বিশ্বাস হচ্ছে না যে আদিত্য সত্যি সত্যি বিয়ে করেছে। সে তো আদিত্যকে পছন্দ করে। আদিত্য যখন লন্ডন ছিল তখন থেকেই কত প্ল্যান করে এসেছিল যে এবার ও আদিত্যকে বিয়ে করেই ছাড়বে, কিন্তু এখন কি শুনছে এসব? শায়নার ভাবনার মাঝে আদিত্য আবার বলে উঠল, আচ্ছা, এখন বলো, ফুপি ফুপা কেমন আছে? আর তুমি আসবে সেটা বলনি কেন? শায়না জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, সবাই ভালো আছে। আসলে আমি তোমাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই না বলেই চলে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, যাও রুমে গিয়ে রেস্ট নাও। জার্নি করে এসছো, ফ্রেশ হয়ে নাও। আদিত্য সার্ভেন্টের দিকে তাকিয়ে বলল। যাও, শানাকে গেস্ট রুম দেখিয়ে দাও। সার্ভেন্ট মাথা ঝাঁকিয়ে শায়নাকে সাথে করে নিয়ে গেল। শায়না যেতে আবির বলে উঠল, এই শায়না না ডায়না হঠাৎ এখানে কোথা থেকে উদয় হলো? আর তুমি বা ওকে এখানে থাকতে কেন বললে? আদিত্য বলে উঠল, তো কি করব? যাই হোক, শায়না আমাদের ফুপির মেয়ে, বাংলাদেশে এসে আমার বাসায় এসছে। এখন কি আমি ওকে বের করে দিব? কয়দিন থাকুক, ঘুরে ফিরে আবার চলে যাবে। যতদিন না হয় আমরা ওকে টলারেট করে নেব। শায়না রুমে এসে রাগে অস্থির হয়ে সারা রুমে পায়চারি করতে লাগলো। নিজের এমন হার কিছুতে বরদাস্ত করতে পারছে না শায়না। ও সারা বাড়িতে আগুন ধরিয়ে দিতে ইচ্ছা করছে। না না, কিছুতেই না, আমি কিছুতেই হার মানব না। আদিত্য শুধু আমার, আমি ওকে যেভাবেই হোক হাসিল করেই ছাড়বো। এত সহজে হার মানব না আমি। রাতে ডিনার টেবিলে খেতে বসেছে সবাই। সবসময়ের মতো আদিত্য নূরকে খাওয়ানোর চেষ্টা করছে, আর নূর নানান তালবাহানা করছে না খাওয়ার জন্য। বাকি সবাই আদিত্যের হাল দেখে মিটিমিটি হাসছে। একটু পরেই ওখানে শায়না আসলো, পরনে একটা স্লিভলেস টি শার্ট আর শর্ট জিন্স। শায়নার এমন অশালীন ড্রেসিং সেন্স দেখে সবাই প্রচুর অস্বস্তিতে পড়ে গেল। নূর কেমন বিস্ময় নিয়ে তাকিয়ে আছে, তবে শায়নার কোনো ভাবাবেগ নেই। সে হেলে ধুলে এসে আদিত্যর পাশে চেয়ার টান দিয়ে বসে পড়ল। তখনই নূর আদিত্যর দিকে তাকিয়ে বলল, শোনো হিরো, এই মেয়েটা বোধহয় অনেক গরিব, একে তুমি কিছু টাকা পয়সা দিয়ে দাও, হ্যাঁ? শায়নাকে ইশারা করে কথাটা বলল নূর। শায়না তেলে বেগুনে জ্বলে উঠে বলল, হোয়াট রাবিশ! আমাকে কোন দিক দিয়ে তোমার গরিব মনে হয়? নূর অবলীলায় বলে উঠল,
সব দিক দিয়েই। তোমার টাকা পয়সা নেই বলেই তো এত কম কম কাপড় পরে আছো। পুরো কাপড় কেনার টাকা নেই তোমার, তাই না? আহারে হিরো, তুমি ওকে কিছু টাকা দিয়ে দাও, বেচারি তাহলে পুরো কাপড় কিনতে পারবে। নূরের কথা শুনে আবির আর দিহান নিজেদের হাসি আর আটকে রাখতে পারল না। হো হো করে হেসে উঠল দুজন। বাকিরাও ঠোঁট চেপে ধরে হাসছে। নূর যে সরল মনে এই শায়নাকে সাবান পানি ছাড়াই ধুয়ে দিয়েছে, এটা নিয়ে ওদের ভীষণ মজা লাগছে। আর শায়না এদিকে দাঁত কিরমির করে বলল, আদিত্য, তোমার বউ এভাবে আমাকে অপমান করছে আর তুমি হাসছো। আদিত্য বলে উঠল, সরি শায়না, কিছু মনে করো না। আসলে নূর একটু অবুঝ, ছোট মানুষের মতো যা মনে আসে তাই বলে দেয়। ওর কথায় রাগ করো না। তবে তোমাকে একটা কথা বলতে চাই, যেখানকার যেমন সংস্কৃতি সেখানে সে অনুযায়ী চলা উচিত। আমি আগেও বলেছি এটা বাংলাদেশ, তোমার লন্ডন না। তো এখানকার সভ্যতা অনুযায়ী না চলে তুমি সবসময় এভাবে হাসির পাত্র হবে। বাকিটা তোমার ইচ্ছা। এখন ডিনার করে নাও। আদিত্যের কথায় শায়না অনেক অপমান বোধ করলো। ও তো ওসব ড্রেস পরেছে আদিত্যর অ্যাট্রাকশন পাওয়ার জন্য, কিন্তু ও তো আরও উল্টো আমাকে কথা শোনাচ্ছে। শায়না আরেকটা কথা ভাবছে, আদিত্য তখন নূরকে অবুঝ কেন বলল? তার মানে কি নূর কি স্বাভাবিক না? শায়না খাবার খেতে খেতে দেখলো আদিত্য কেমন নূরকে বাচ্চাদের মতো এটা ওটা খাইয়ে দিচ্ছে। এটা দেখে শায়না ভেতরে ভেতরে জ্বলে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে। তবে ব্যাপারটা কেমন যেন খটকা লাগলো শায়নার। মনে মনে ভাবছে, নূরের নিশ্চয়ই কোনো সমস্যা আছে, ব্যাপারটা আমাকে জানতে হবে। খাওয়া দাওয়া শেষে শায়না একটা সার্ভেন্টকে ডাক দিয়ে নূরের ব্যাপারে সব জিজ্ঞেস করলো। সার্ভেন্টটা শায়লাকে নূরের সমস্যার কথা খুলে বলল। সব শুনে শায়না মনে মনে শয়তানি হাসি দিল। তার মানে নূর মেন্টাল স্টেবল না? এটা তো আমার জন্য সর্বর্ণ সুযোগ। ওই পাগল মেয়েকে আদিত্য জীবনকে সরাতে 2 মিনিটও লাগবে না। আদিত্য শুধুই আমারই হবে। আয়াত ওর এক বান্ধবীর বাসায় এসেছিল বেড়াতে। আড্ডা দিতে দিতে অনেকটা রাত হয়ে গেছে। রাত 10টার দিকে আয়াত বাসায় যাওয়ার জন্য গাড়ি নিয়ে এসেছে। আয়াতের গাড়ি একটা সিগন্যালে থেমে আছে। আয়াত গাড়ির দিকে তাকিয়ে আছে। হঠাৎ দেখলো বিহান একটা সিএনজির ভেতরে বসে আছে। বিহানকে দেখে আয়াত প্রথমে একটু খুশি হলো, পরে আবার ভাবলো, বিহান এর সময় এখানে কি করছে? তাও আবার সিএনজিতে। বিহান তো সবসময় আদিত্যের গাড়িতেই চলাফেরা করে। আয়াতের ভাবনার মাঝে সিগন্যাল ছেড়ে দিল। বিহানের সিএনজি আগে চলে গেল। আয়াত সেটা দেখে ওর ড্রাইভারকে তাড়াতাড়ি বিহানের সিএনজিকে ফলো করতে বলল। ড্রাইভার আয়াতের কথা মতো বিহানের সিএনজি ফলো করলো। একটু পর বিহানের সিএনজি একটা গাড়ির গলির ভেতরে ঢুকলো। আয়াতের গাড়িটাও কিছুটা দূর থেকে ওকে ফলো করছে। আরও কিছুদিন যাওয়ার পর বিহানের সিএনজি এক জায়গায় থেমে গেল। বিহানের সিএনজি থেকে নেমে সামনের দিকে এগোতে লাগলো। আজ সামনের জায়গাটা দেখে থমকে গেল, কারণ সামনে রেড লাইট এরিয়া। বিহানকেই নিষিদ্ধ পল্লীতে যেতে দেখে আয়াতের হাত পা ঠান্ডা হয়ে এলো। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না ওর। বিহান এখানে কি করছে? ও কি তাহলে? না, আর ভাবতে পারছে না আয়াত। ওর মাথা ঘুরছে, গা গুলিয়ে কেমন করছে। এটা কি সত্যি হতে পারে? কখনোই পারে না। আয়াত আর থাকতে পারলো না। ড্রাইভারকে বলে তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে চলে গেল। রাত 11টা। আদিত্য নূরকে বুকে নিয়ে শুয়ে আছে। নূর ঘুমায়নি এখনো। হাত নেড়ে নেড়ে নানান কথার ফুলঝুরি সাজাচ্ছে, আর আদিত্য মুগ্ধ হয়ে সেসব শুনছে। হঠাৎই কেউ দরজায় জোরে জোরে নক করলো। আদিত্য ভ্রুকুচকে ভাবলো, এত রাতে আবার কে এলো? আদিত্য নূরকে সরিয়ে উঠে গিয়ে দরজা খুলতে গেল। দরজা খুলতে হঠাৎ শায়না আদিত্যকে জাপটে ধরে ন্যাকামি করে বলল, আদিত্য, আই অ্যাম ট্রায়ার্ড। আদিত্য, প্লিজ হেল্প মি। শায়নাকে আবারও আদিত্যকে এভাবে জড়িয়ে ধরতে দেখে নূরের প্রচুর রাগ হতে লাগলো। ওর ইচ্ছে করছে এক্ষুনি এই শায়নার মাথার উপর ওর বেবিকে দিয়ে পটি করাতে। পচা একটা, বারবার শুধু নূরের হিরোকে জড়িয়ে ধরে। শায়নার আচরণে আদিত্য চরম বিরক্ত। অন্য কেউ হলে এতক্ষণে 2-1টা চড় থাপ্পড় লাগিয়ে দিত আদিত্য। তবে ফুফাতো বোন বলে কিছু বলতেও পারছে না। আদিত্য শায়নাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে শক্ত গলায় বলল,
তোমাকে কতবার বলবো এটা বাংলাদেশ, এখানে অন্য একটা পুরুষকে কি এভাবে কথায় কথায় জড়িয়ে ধরে না। আর আমার পার্সোনালি এসব পছন্দ না, তাই পরবর্তীতে খেয়াল রাখবে। সায়না ঢং করে বলল, সরি আদিত্য, আসলে আমি না অনেক ভয় পাইছিলাম, তাই এমন করেছি। আমি কখনো একা একা থাকিনি তো, তাই খুব ভয় লাগছে। তারপরও নতুন জায়গা, আমার খুব ভয় লাগছে। প্লিজ আদিত্য, আমি কি আজ তোমার সাথে থাকতে পারি? আদিত্য কিছু বলার আগে নূর তেড়ে এসে সায়নার সামনে দাঁড়িয়ে বলে উঠল, এই এই পচা মেয়েটা, তুমি কেন আমার হিরোর সাথে থাকবে? হিরোর সাথে শুধু আমি থাকবো, আর কেউ যদি, তুমি যাও এখান থেকে, যাও। নূর সায়নাকে ঠেলে বার করে দিতে লাগলো। সায়না ভেতরে ভেতরে রাগে কটমট করলেও সায়না আদিত্যের সামনে চুপ হয়ে রইল। আদিত্য নূরের হাত আটকে দিয়ে বলল, শান্ত হন ছিল, এমন করতে হয় না। শান আমাদের গেস্ট, গেস্টের সাথে এমন করলে লোকে তোমাকে পচা বলবে। আমি ওকে বুঝিয়ে বলেছি। আদিত্যের কথা মতো নূর থেমে গেল। আদিত্য এবার সায়নার দিকে তাকিয়ে বলল, দেখো শায়না, তুমি যেটা বলছো সেটা সম্ভব না। তুমি আমাদের সাথে থাকতে পারবে না, আর এত ভয় পাওয়ার কিছু নেই। তবুও যদি বেশি ভয় লাগে তাহলে আমি নীলাকে বলে দিচ্ছি, ও তোমার সাথে ঘুমাবে, ঠিক আছে? সায়না জোরপূর্বক হেসে বলল, না না, তার দরকার নেই, আমি না হয় আবার ঘুমানোর চেষ্টা করি গিয়ে। কথাটা বলে সায়না চলে যেতে লাগলো আর নিজের প্ল্যান ফেল হওয়ার জন্য রাগে কিরমির করতে লাগতো। ও ভেবে পাচ্ছে না আদিত্য এই পাগল মেয়েটার মাঝে কি পেয়েছে যার জন্য ও এত পাগল হয়েছে। তবে যাই হয়ে যাক, এই পাগল মেয়েটাকে তো আদিত্যের জীবন থেকে সরিয়েই ছাড়বে। রাত 12টার দিকে বিহান বাসায় ফিরল। নেশায় বুত, চোখ দুটো লাল হয়ে আছে। রুমের দরজা খুলে ভেতরে ঢুকে বেডের দিকে তাকাতেই কপাল কুঁচকে এলো বিহানের। আঙ্গুল দিয়ে চোখ কচলিয়ে আবারও ভালো করে তাকালো। না, ও তো ভুল দেখছে না। আজ সত্যি সত্যি ওর বিছানায় বসে আছে, তা আবার দেহকর্মী মহিলাদের মতো কেমন অদ্ভুতভাবে সেজে গুজে বসে আছে। বিহানের মন মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে, তার উপর আয়াতকে এভাবে দেখে রেগে গিয়ে বলল, এই বেশরম মাইয়া, আপনি আবার আইছেন এখানে? আপনার কি লাজ লজ্জা বলতে কিছুই নেই? এত রাইতে আমার রুমে কি করবে আইছেন আপনি? আয়াত উঠে দাঁড়িয়ে বিহানের সামনে দাঁড়িয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কেন? আপনার যেটা দরকার সেটাই দিতে এসেছি, যাতে আপনাকে আর অন্য কারোর কাছে যেতে না হয়। বিহান ভ্রুকুচকে বলল, মানে কি কই পারছেন আপনি? বাহ, ভালোই তো অভিনয় শিখেছেন, তার ড্রামা করার কি আছে? আয়াত হঠাৎ বিহানের কলার চেপে ধরে অশ্রু চোখে কিছুটা উচ্চস্বরে বলে উঠল, আপনার যদি এতই চাহিদা ছিল তাহলে আমাকে বলতেন, আমি নিজেকে আপনার সামনে বিলিয়ে দিতাম, তাহলে তো আর আপনাকে ওই নষ্ট পাড়ায় যেতে হতো না। আয়াতের মুখে নষ্ট পাড়ার কথা শুনে অনেকটা চমকে গেল বিহান। সাথে সাথে আয়াতের কথার প্রচুর রাগও হলো। বিহান আয়াতকে নিজের কাছ থেকে ছাড়িয়ে তাচ্ছিল্যের সুরে বলে উঠল, বাহ, বহুত আচ্ছা। আমি খুব একটা অবাক হইতেছি না আপনার কাজে। আমি আগে জানতাম আপনার জোচ্চোর মা একদিন না একদিন টাকার লোভে আপনারে এই কাজে নামাই দিব। তা আপনিও যে এত সহজে এই ধান্দায় নাইমা পড়বেন তা জানতাম না। তা আমি কি প্রথম কাস্টমার নাকি আমার আগেও কেউ? বিহান, বিহানের কথা শেষ হওয়ার আগে আয়াত বিহানের নাম নিয়ে চিল্লিয়ে উঠে ঠাস করে বিহানের গালে একটা চড় মেরে দিল। তারপর রাগী কণ্ঠে বলে উঠল, আপনার মুখে কিচ্ছু বাধে না তাই না? যা ইচ্ছে তাই বলে যান। আচ্ছা ঠিক আছে, আমার মা খারাপ, আমি খারাপ, তাহলে আপনি কি? হ্যাঁ, আপনি যে জঘন্য কাজ করে বেড়াচ্ছেন তার বেলায় কি? হ্যাঁ, এমনিতে তো এমন ভাব দেখান যেন মেয়েদের থেকে আপনি 10 হাত দূরে থাকেন, আর অন্যদিকে ওইসব নোংরা কাজ করে বেড়ান। আমার মা না হয় খারাপ দেখে আমাকে খারাপ শিক্ষা দেয়, তো আমার মা না হয় খারাপ দেখে আমাকে খারাপ শিক্ষা দেয়, তো আপনার মা বাবা কেমন শুনি? তারা কি আপনাকে এসব করার শিক্ষা দিয়েছে বলুন? আয়াত বিহানের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছে। বিহানের আগে থেকে মন মেজাজ বিগড়ে আছে, আবার নেশাও করে আছে। তার উপর আয়াতের এমন বাপ মা নিয়ে কথা বলায় বিহানের রাগের সর্বসীমা পেরিয়ে গেল। এই মুহূর্তে বিহান রাগের মাথায় তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। বিহান চোখ মুখ লাল করে ঠাস করে আয়াতের গালে একটা চড় বসিয়ে দিল। চড় খেয়ে আয়াত নিচে ছিটকে পড়ে গেল। গালে হাত দিয়ে আহত দৃষ্টিতে বিহানের দিকে তাকিয়ে রইল আয়াত। বিহানের আয়াতের সামনে বসে আয়াতের চুলের মুঠি ধরে মুখটা উঁচু করে
ক্রূর চোখে তাকিয়ে বলল, তোরে আগে কইছিলাম আমারে চেতাইস না, আমি জঙ্গলি কুকুর, খেপে গেলে কাউরে ছাড়ি না, কিন্তু তুই মানুষ নাই। অহন আমার জঙ্গলিপনা দেখ। কি জানি কইতেছিলি? আমি ওই নষ্ট করিতে কেন গেছি? তই শোন, গেছি, আমার মন চাইছে তাই গেছি। আরো হইলে আরো জামু, রোজ রোজ জামু, তাতে তোর কি? আমি যা খুশি তাই করি, তাতে তোর কি? আর তোরে আমি জমা দেবো কেলা? আমার জীবন, আমার ইচ্ছা, আমার খুশি, আমার যেমনে মন চায় হেমনে চলুম, তোর জবাব দিতে বাধ্য না আমি। আয়াত এদিকে ব্যথায় ছটফট করে যাচ্ছে, কিন্তু বিহানের সেদিকে কোনো হুঁশ নেই। বিহান রাগের মাথায় ওর সব জ্ঞান হুঁশ হারিয়ে ফেলেছে। বিহান আরও বলতে লাগলো, তোর শরীরে যদি বহুত জ্বালা ধরে থাকে তাহলে তুইও ওই নষ্ট করিতে যাইবার পারস। 1000টা লোক তোর জ্বালা মিটাইয়া দিব, তাই আমার সামনে এসব দেখাতে আবি না। অহন যা এখান থেকে। আর লজ্জার ছিটেফোঁটা যদি থেক্কা থাকে তাহলে আমার সামনে আর আবি না। কথাগুলো বলেই বিহান আয়াতের হাত ধরে ওকে টেনে নিয়ে রুমের বাইরে বের করে দিল। আয়াত যেন অনুভূতি শূন্য হয়ে গেল। আজকের মতো অপমান ও কোনো দিনও হয়নি। এই মানুষটাকে ভালোবাসার জন্য নিজেকে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে হচ্ছে ওর এখন মরে যেতে ইচ্ছা করছে। আজ শূন্য চোখে তাকিয়ে ধীরে ধীরে এলোমেলো পায়ে ওখান থেকে চলে এলো। সকালবেলা ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে চোখ মেলতে চমকে গেল নীলা। আবির ওর সামনে বেডের উপর গালে হাত দিয়ে বসে ওর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। নীলা গায়ের চাদরটা ভালোভাবে টেনে নিয়ে লাজুক ভঙ্গিতে বলল, আপনি আপনি সকাল সকাল এখানে কি করছেন? কেউ দেখে ফেললে কি বলবে? আবির নীলার দিকে নেশা ভরা চোখে তাকিয়ে টেডি স্মাইল দিয়ে নীলার গালে হাত বুলিয়ে বলল, হায়, শুধু সকাল সকাল কেন? আমার তো রাত বিরেতেও তোমার কাছে থাকতে মন চায়। কি বলো, চলে আসবো নাকি? কথাটা বলেই আবির দুষ্টু হেসে চোখ মেরে দিল। নীলা লজ্জা পেয়ে বলল, দেখ, সবসময় শুধু লুচুগিরি, সরেন তো এখান থেকে। নীলা আবিরকে 2 হাত দিয়ে ঠেলতে লাগলো, কিন্তু আবিরের একটা পশমও নাড়াতে পারল না। নীলা না পেরে অনুনয়ের সরে বলল, প্লিজ সরুন না, আমি ওয়াশরুমে যাব। আবির বলে উঠল, যেতে দেব, তার আগে আমার কিছু চাই। চুমু দাও আর নিজেকে আজাদ করে নাও। চুমুর বদলে আজাদি। হায়, এমন অফার তো পাক বাহিনীও দেয়নি। দেখেছো আমি কত মহান? হ্যাঁ দেখেছি, এখন সরুন প্লিজ। নো সরুন, আগে কিচ্ছি তারপর সরাসরি। কথাটা বলেই আবির নীলার ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। দুজনের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই। তখনই হঠাৎ নীলা দরজার দিকে তাকিয়ে বলে উঠল, জিজু। আবির বেচারি এক ঝটকায় নীলাকে ছেড়ে সোজা হয়ে বসলো। দরজার দিকে তাকিয়ে দেখলো দরজায় কেউ নেই। তার মানে নীলা ওকে বোকা বানিয়েছে। আর নীলা তাড়াতাড়ি উঠে ওয়াশরুমের দিকে দৌড়ালো। ওয়াশরুমের দরজায় গিয়ে আবিরের দিকে তাকিয়ে জিভ দেখিয়ে হাসতে হাসতে ভেতরে ঢুকে গেল আর মাথা ঝাঁকিয়ে হাসলো। আদিত্য গার্ডেন এরিয়ার এক্সারসাইজ করছে আর সায়না উপর থেকে লোভী দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যের দিকে। আদিত্যের সুঠাম বডি দেখে নিজেকে ঠিক রাখতে পারছে না ও। সায়নাও একটু পরে নেমে এলো আদিত্যের কাছে। টাইট টি শার্ট আর নাইট 3/4 লেগিংস পরে আদিত্যের কাছে এসে নিজেও এক্সারসাইজ করতে লাগলো। এক্সারসাইজের বাহানায় আদিত্যকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, কিন্তু আদিত্য সায়নার দিকে একবারের জন্য তাকাচ্ছে না। নূরের বিড়াল ছানা নূরের শরীরের উপর এসে নাড়াচাড়া করায় নূরের ঘুম ভেঙে গেল। নূর আড়মোড়া ভেঙে মুচকি হেসে বিড়াল ছানাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। একটু পরে ছানাকে নিয়ে নূর উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে ব্যালকনিতে এলো। ব্যালকনিতে এসে নিচে তাকাতেই আদিত্য আর সায়নাকে দেখতে পেল। সায়নাকে আদিত্যর কাছে দেখে নূরের আবারও রাগ লাগতে শুরু করলো। এই মেয়েটা কে? নূরের একদমই পছন্দ হয় না, সব সময় শুধু ওর হিরোর আগে পিছে ঘোরে। পচা একটা মেয়ে। তখনই হঠাৎ সায়না পড়ে যাওয়ার ভান করে আদিত্যর গায়ের উপর ঢলে পড়লো। এটা দেখে নূর আরও রাগ হতে লাগলো। ওর ইচ্ছে করছে এখনই বেবিকে দিয়ে ওই পচা মেয়েটার শরীরে আঁচড় করিয়ে দিতে। আদিত্য মুখে বিরক্তির ছাপ এনে সায়নাকে নিজের কাছে ছাড়িয়ে সোজা করে দাঁড় করালো। সায়না ঢং করে বলল, সরি আদিত্য, আসলে হঠাৎ করে পড়ে যেতে নিলাম তো, তাই তোমাকে ধরেছি। আদিত্য কিছু না বলে সায়নাকে ওখানে রেখে চলে গেল। একটু পরে আদিত্য নূরকে নিয়ে ব্রেকফাস্ট করে নিচে নেমে এলো।
ডাইনিং টেবিলে গিয়ে নূরকে খাইয়ে দিতে লাগলো। তখনই সায়না নিচে এলো। হেলে দুলে গিয়ে আদিত্যের পাশের চেয়ারটা টেনে আদিত্যের গা ঘেঁষে বসলো। খাওয়ার সময়ও বারবার নানান বাহানায় আদিত্যের গা ঘেঁষে পড়ছে। নূর আর সহ্য করতে পারলো না। হাতে থাকা পানির গ্লাসটা সায়নার মুখে ছুঁড়ে মারলো। তারপর বলে উঠলো, এই এই পচা মেয়েটা, সর এখান থেকে, শুধু আমার হিরোর কাছে আসে। হঠাৎ নূরের এমন আচরণে আদিত্য অবাক হয়ে গেল। সায়নাকেও নিজের তেমন পছন্দ না, তবুও যেমনই হোক ও আদিত্যের ফুপুর মেয়ে। তাই আদিত্য সিচুয়েশন সামলানোর জন্য বলে উঠল, অ্যাঞ্জেলা, এটা কি করলে? তোমাকে আমি বলেছি না শায়না আমাদের গেস্ট, আর গেস্টদের সাথে এমন মিসবিহেভ করতে নেই। তুমি কি ব্যাড গার্ল হতে চাও? নূর মাথা নাড়ালো, মানে সে চায় না। দেন সে সরি টু শায়না। নূর অনিচ্ছা সত্ত্বেও সায়নার দিকে আর চোখে তাকিয়ে আস্তে করে সরি বলে দিল। সায়না ভেতরে ভেতরে রেগে থাকলেও আদিত্যের সামনে জোরপূর্বক হেসে বলল, ডোন্ট ওয়ারি, ইটস ওকে, আমি চেঞ্জ করে আসছি। কথাটা বলে সায়না চলে যেতে লাগলো। যেতে যেতে বাঁকা হেসে মনে মনে ভাবল, নূরকে আদিত্য জীবন থেকে সরানোর এটাই ভালো উপায়। নূরকে এমন এমন কাজ করাতে হবে যাতে আদিত্য চরম বিরক্ত হয়ে যায়, আর এক সময় বিরক্ত হয়ে নূরকেও জীবন থেকে বের করে দেয়। কথাগুলো ভেবে সায়না শয়তানি হাসি দিল। বিহান ঘুম থেকে উঠে দুই হাতে মাথা চেপে ধরে আছে। মাথাটা অনেক ব্যথা করছে। কাল একটু বেশিই খাওয়া হয়ে গিয়েছিল, তাই হ্যাংওভারটা বেশি হচ্ছে। কালকের কথা ভাবতে হঠাৎ বিহানের কাল রাতের কথা মনে পড়ে গেল। কাল রাতে আয়াতের আশা, ওর সাথে করা খারাপ ব্যবহারগুলো মনে পড়ে গেল। বিহানের প্রচুর খারাপ লাগছে। মেয়েটার সাথে এমন ব্যবহার করা ঠিক হয়নি। যতই হোক আয়াত আদিত্যের বোন, আমার ওর সাথে কথা বলে ওকে সরি বলতে হবে। কথাটা ভেবে বিহান উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর রেডি হয়ে আদিত্যের বাসার উদ্দেশ্যে বের হলো। কিন্তু আদিত্যের বাসায় এসে এমন একটা খবর শুনে যার জন্য বিহান মোটেও প্রস্তুত ছিল না। নীলা এসে বিহানকে জানালো আয়াত নাকি সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, তাই আবির আর আদিত্য হসপিটালে গিয়েছে। কথাটা শুনে বিহান হতভম্ব হয়ে গেল। 4 দিন পার হয়ে গেছে। 2 দিন পরে আয়াতকে হসপিটাল থেকে বাসায় আনা হয়েছিল। এখন প্রায় সুস্থ আয়াত। সেদিন রাতে বিহানের করা কাজগুলো আয়াতকে মেনে নিতে পারেনি, তাই অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল। পরে ওর বাবা মা টের পেয়ে দ্রুত ওকে হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে 2 দিন পরে আয়াতকে রিলিজ দিয়ে দেয়। এরই মধ্যে অনেকেই ওর কাছে এমনটা করার কারণ জিজ্ঞেস করে, কিন্তু আয়াত কাউকেই কিছুই বলেনি। ওকে অসুস্থ দেখে কেউ আর বেশি চাপও দেয়নি। হসপিটাল থাকতে সবাই ওকে দেখতে এসেছিল, শুধু নূর বাদে, কারণ আদিত্য নূরকে শরীফা বেগমের সামনে আনতেই চায়নি। তবে বাকি সবাই আয়াতকে দেখে গেছে। তবে যাকে সবচেয়ে বেশি আশা করেছিল আয়াত, সেই লোকটি আসেনি ওকে দেখতে। বিহান একেবারের জন্য হসপিটাল ওকে দেখতে আসেনি, এমনকি একটা ফোনও করেনি। আয়াত ভেবেছিল হয়তো ওর সুইসাইডের খবর শুনে বিহান দয়া করে হলেও ওকে দেখতে আসবে, কিন্তু না। আয়ান তো ভুলেই গিয়েছিল যে ও একটা পাথরকে ভালোবেসেছিল, যার কোনো মন নেই। হয়তো মরে গেলেও বরং সে খুশি হতো। জানালার বাইরে তাকিয়ে আনমনা হয়ে কথাগুলো ভাবছিল আয়াত। তখনই হঠাৎ আবির রুমে ঢুকে বলল, আয়ু, চল ভাইয়ার বাসায় যাই। আয়াত মনমরা হয়ে বলল, তুমি যাও ভাইয়া, আমার যেতে ইচ্ছা করছে না। আরে চল না, ভাইয়া ফোন করেছিল। বাবিডল নাকি বারবার তোর কথা বলছে, তোকে দেখতে যাচ্ছে। চল না, তোরও ভাবিডলের কাছে গেলে ভালো লাগবে। নূরের কথা শুনে আয়াতও মানা করতে পারল না। অগত্যা আবিরের সাথে যেতে রাজি হয়ে গেল। ঘণ্টাখানেক হলো আয়াত আবিরের সাথে আদিত্যের বাসায় এসেছে। নূরের সাথে সময় কাটিয়ে আয়াতে সত্যিই অনেক ভালো লাগছে। মেয়েটা সত্যিই অনেক মায়াবী, মুহূর্তে সবার মন ফ্রেশ করে দেয়। আয়াত একটু ফ্রেশ এয়ার নেওয়ার জন্য বাইরে হাঁটছিল। তখনই সামনে তাকিয়ে বিহানকে বাগানের পাশে একটা বেঞ্চের উপর বসে ফোনে কথা বলতে দেখল। আয়াতের বুকটা ধুক করে উঠল। আমি এই লোকটার শোকে মরতে বসেছিলাম, আর এই পাষাণ লোকটা এখানে কত নিশ্চিন্তে বসে আছে। সত্যি এই লোকটাকে না দেখলে কখনো জানতামই না যে দুনিয়াতে এমন নিষ্ঠুর মানুষও আছে। আয়াত ধীরে ধীরে বিহানের সামনে গিয়ে দাঁড়ালো। আয়াতকে দেখে বিহান ফোনটা রেখে আয়াতের দিকে তাকালো।
আয়াত আস্তে করে বিহানের পাশে গিয়ে বসে তিরস্কার স্বরূপ বলে উঠল, আমাকে দেখে নিশ্চয়ই খুশি হননি। ভাবছেন হে আপদটা এখনো বেঁচে আছে কেন, মরে গেল না কেন, তাই না? সত্যি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করার জন্য দুঃখিত। সত্যি আপনাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। তবে আমি আমার তরফ থেকে পুরো চেষ্টা করেছিলাম আপনাকে খুশি করার, কিন্তু উপরওয়ালা বাঁচিয়ে রাখলো, এতে আমার কি দোষ বলুন? বিহান চোয়াল শক্ত করে আয়াতকে কিছু না বলে ওখান থেকে উঠে যেতে নিল। আয়াত উঠে গিয়ে আবার বলে উঠল, কি হলো, কিছু বললেন না? আজ আমাকে কিছু না শুনিয়ে চলে যাচ্ছেন, নাকি দয়া করছেন আমার উপর? বিহান হঠাৎ আয়াতের দিকে ঘুরে ঠাস করে আয়াতের গালে একটা চড় মেরে দিল। আয়াত গালে হাত দিয়ে ছল ছল চোখে বিহানের দিকে তাকিয়ে রইল। বিহান চোয়াল শক্ত করে রাগী কণ্ঠে বলে উঠল, আপনি হয়তো আমার কথা বুঝতে পারেন না, তাই আজ আমি আপনাদের শুদ্ধ ভাষায় কথা বলছি। হ্যাঁ, তো কি যেন বলছিলেন? আমি কিছু বলছি না কেন? কি বলবো আমি যা বলবো তা কি শোনার ক্ষমতা আছে আপনার? আপনাদের মতো ননির পুতুল কি এত কঠিন কথা নিতে পারবেন? আপনি কি ভেবেছিলেন আপনি সুইসাইড করবেন আর আমি সিনেমার হিরোদের মতো আপনার কাছে দৌড়ে এসে বলবো তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ভালোবাসি, ব্লা ব্লা? এখানে কি কোনো মুভি চলছে? জানেন, আমার সেদিন সকালে উঠে অনেক গিল্টি ফিল হচ্ছিল। ভাবছিলাম আপনাকে গিয়ে সরি বলবো, কিন্তু আপনার সুইসাইডের কথা শুনে আমার মত পাল্টে গেছে। আপনাদের মতো বড়লোক ছেলে মেয়েদের এই জন্য আমি দেখতে পারি না। কেন জানেন? কারণ আপনারা না চাইতে অতি সহজে সব কিছু পেয়ে যান, সেই জন্যই আপনারা কোনো কিছুর মূল্য বোঝেন না। আরে জীবন কি এতই সহজ? একটু কষ্ট পেলেন আর অমনি মরতে চলে গেলেন। মানুষ বেঁচে থাকার জন্য কত কষ্ট করে জানেন আপনি? আরে বেঁচে থাকার লড়াইয়ে মানুষকে কখনো কখনো জানোয়ার হয়ে উঠতে হয়। চলুন আপনাকে আমি কিছু দেখাবো আজকে। কথাটা বলেই বিহান আয়াতের হাত ধরে টেনে বাইরের দিকে নিয়ে গেল। আয়াত হতভম্বের মতো শুধু তাকিয়ে রইল। বিহান আয়াতকে রাস্তার এক জায়গায় নিয়ে এলো, যেখানে অনেক আবর্জনা রাখা হয়েছে। বিহান হাত উঁচু করে সামনের দিকে দেখালো। বিহানের ইশারা অনুযায়ী আয়াত সামনের দিকে তাকিয়ে দেখল কিছু রাস্তা সুবিধাবঞ্চিত শিশুরা আবর্জনার স্তূপ থেকে খাবার খুঁড়িয়ে খাচ্ছে। এটা দেখে আয়াত থমকে গেল, চোখ দুটো ভরে উঠল ওর। বিহান আবারও বলে উঠল, দেখুন ওদের, বেঁচে থাকার জন্য ওরা কত লড়াই করছে। কুকুর বিড়ালের মতো রাস্তায় খাবার কুড়িয়ে খাচ্ছে, তবুও ওরা বাঁচতে চায়, এত সহজে হার মানতে চায় না। আল্লাহ দেয়া জীবনটাকে এরা হেলাফেলা করতে চায় না। আর আপনি ফস করে জীবন দিতে চলে গেলেন। জীবনটা এতটাই খেলনা আপনার জন্য? আয়াত কিছুই বলছে না। আসলে ও কিছু বলার ভাষায় পাচ্ছে না। বিহানের কথার কোনো জবাব নেই ওর কাছে। বিহান আবারও আয়াতের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। বিহান আয়াতকে নিয়ে নিজের কোয়ার্টারের রুমে এসে ঢুকলো। রুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে আয়াতকে এক টানে সামনে দাঁড় করালো। তারপর হাত ছেড়ে দিয়ে বলে উঠল, দেখলেন তো মানুষ কতটা স্ট্রাগল করে বেঁচে থাকার জন্য? আরে আমার কাছে জিজ্ঞেস করুন, বেঁচে থাকতে কতটা কষ্ট করতে হয়। সবার জীবন আপনার মতো হয় না, যাদের সোনার প্লেট সব সাজানো থাকে। আপনাদের বেঁচে থাকার জন্য প্রতিটা সময় লড়াই করতে হয় না, কখনো অন্যের সাথে তো কখনো নিজের সাথে, নিজের ধৈর্যের সাথে, নিজের আত্মসম্মানের সাথে। আর আপনি ভাবছেন আপনার করা ওই মহান কাজটার জন্য আমি আপনাকে স্যালুট দিব? আচ্ছা বলুন তো, কি এমন এত পাহাড় সমান কষ্ট শুনি আপনার যে ওই মহান কাজটা করলেন আপনি? লেট মি গেস, আমি আপনার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করি না, আমি আপনাকে ভালোবাসি না, এটাই আপনার কষ্ট তাই না? যার জন্য আপনি জীবন দিতে যাচ্ছেন। অথচ আপনাকে যারা ছোটবেলা থেকে ভালোবাসে তাদের ভালোবাসার কোনো দাম নেই আপনার কাছে। আপনার কিছু হয়ে গেলে তাদের কি অবস্থা হবে একবারও ভেবেছেন আপনি? হ্যাঁ, তা কেন ভাববেন? আপনি তো আছেন আপনার মহান দুঃখ নিয়ে, যার সামনে আপনার অন্য কিছুর কোনো মানেই নেই। আয়াতের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বিহানের কথার কোনো জবাব নেই ওর কাছে। সত্যিই তো বলছি বিহান। বিহান কিছুটা থেমে আবার বলে উঠল, আরে কি ভালোবাসা ভালোবাসা লাগিয়ে রেখেছেন? জীবনে কি শুধু প্রেম ভালোবাসা সব কিছু? আচ্ছা চলুন আপনার কথাই মেনে নিলাম, ধরুন আপনাকে আমি ভালোবাসলাম, তারপর কি? আয়াত চমকে তাকালো বিহানের দিকে। বিহান বলে উঠল, বলুন তারপর কি? তারপর নিশ্চয়ই আপনি আমাকে বিয়ের কথা বলবেন। তো বলুন কিভাবে বিয়ে হবে? আমার মতো ছেলের সাথে কি আপনার বাবা মা বিয়ে দিবে কখনো? আচ্ছা চলুন তাকে কোনো মতে মানিয়ে নিলাম। আপনার ওই জোচ্চোর মা, সে কি আদৌ মানবে কখনো? তার মতো লোভী মহিলা কখনো আমার মতো ছেলের সাথে তোমাকে বিয়ে দিতে রাজি হবে? তখন নিশ্চয়ই আপনি বলবেন আপনি আমার জন্য সব ছেড়ে ছুড়ে আসবেন। আচ্ছা ঠিক আছে চলুন, আপনার কথাই মানলাম, আমরা বিয়ে করে নিলাম। তারপর কি করবেন? এই যে কবুতরের বাসা দেখছেন, এখানে আপনাকে থাকতে হবে।
পারবেন থাকতে? এখানে আপনার আলিশান প্রাসাদের মতো কোনো ফ্যাসিলিটি নেই। নো এসি, নো গিজার, নো সার্ভেন্ট, নো কার। পারবেন ম্যানেজ করতে? হ্যাঁ জানি আপনি হয়তো এখন ডায়লগ ছেড়ে বলবেন, হ্যাঁ হ্যাঁ আমি পারবো, তোমার সাথে আমি কুড়ে ঘরে থেকে ডাল ভাত খেয়েও বেঁচে থাকতে পারবো। এইসব ডায়লগ বলা সহজ, করাটা সহজ না। তারপরে চলুন, আপনার কথা মতো এটাও না হয় মেনে নিলাম, কোনোভাবে আপনি এখানে অ্যাডজাস্ট করে নিলেন। এখন আসি সবচেয়ে মেইন পয়েন্টে। আপনি আমাকে মানে আপনার হাজবেন্ডকে সবার কাছে কি বলে পরিচয় দিবেন? না না, আমি আমার প্রফেশনাল পরিচয়ের কথা বলছি না, সেটা আপনি যা খুশি বলুন, ইট ডাজেন্ট ম্যাটার। আমি আমার পার্সোনাল পরিচয়ের কথা বলছি। আপনি আপনার স্বামীর পরিচয় হিসেবে কি বলবেন? আমার বংশ পরিচয় হিসেবে কি বলবেন? বিহানের কথা বুঝতে না পেরে আয়াত ভ্রু কুঁচকে তাকালো। বিহান বলে উঠল, কি হলো, বুঝলেন না তোমার কথা? আপনি কখনো ভেবে দেখেছেন আমার নামের আগে পিছে কিছু নেই কেন? কেন নেই জানেন? কারণ আমি আমি এ পর্যায়ে এসে বিহানের কণ্ঠ কেমন যেন কাঁপতে লাগলো। গলা দিয়ে কথাটা বের করতে কষ্ট হচ্ছে ওর। চোখ দুটো লাল হয়ে এলো। বিহান ধরা গলায় বলে উঠল, কারণ আমি একটা জারজ সন্তান। কথাটা শুনে আয়ান স্তব্ধ হয়ে গেল। চমকে বিহানের দিকে তাকালো। বিহান সামনের চেয়ারে লাথি মেরে উচ্চস্বরে বলে উঠল, ইয়েস, আই এম এ ব্লাডি বাস্টার্ড। আমার কোনো পরিচয় নেই। আমার জন্মদাতা বাপ কে তা আমি জানি না। এতদিন তো আমার মা কে তাও জানতাম না। শুনেছি রাস্তায় কেউ আমাকে ফেলে রেখে গিয়েছিল। যারা রাস্তায় থাকে তারাই কেউ আমাকে ওইখান থেকে উঠিয়ে নিয়েছিল। সেই থেকে আমার রাস্তায় জীবন শুরু। আদিটা আমার জীবনে না আসলে হয়তো আমিও কোনো অন্ধকারে ডুবে যেতাম। আয়াত মুখে হাত চেপে ধরে কাঁদছে। বিহান আয়াতের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এটুকু শুনে কাঁদছেন? আরও শুনলে কি করবেন? আপনি যেদিন আমাকে নষ্ট গলিতে যেতে দেখেছিলেন না, আপনি জানেন আমি কেন গিয়েছিলাম? না, আপনি যে কারণে ভাবছেন আমি সেই জন্য যাইনি। কিছুদিন আগে জানতে পারলাম আমার জন্মদাত্রী মা নাকি ওখানে থাকে, তাই ওখানে গিয়েছিলাম। আপনি জানেন আমার মা একজন দেহকর্মী। পারবেন আপনি আপনার এই স্বামীর এই অস্তিত্ব মেনে নিতে? পারবেন সবার কাছে আমার পরিচয় দিতে? আরে যেখানে আমি নিজের অস্তিত্বকে ঘৃণা করি, সেখানে আপনি কী করে মেনে নিতে পারবেন? কথাগুলো বলতে বিহানের চোখ ভরে উঠল। তবে তার চোখ থেকে গড়িয়ে পড়ার আগেই মুছে ফেলল। নিজের চোখের পানি সে কাউকে দেখাতে চায় না, এতটা দুর্বলও সে নয়। বিহান চোখ মুছে কিছুটা সময় নিয়ে আবারও শান্ত সুরে বলে উঠল, দেখুন, আমি আপনার ভালোর জন্যই বলছি। আমার পিছনে ছুটে শুধু শুধু নিজের জীবন বরবাদ করবেন না। আপনার সামনে পুরো লাইফ পড়ে আছে। পড়ালেখা করে নিজেকে প্রতিষ্ঠিত করেন, দেখবেন জীবনে অনেক সুখী হবেন। আজ শুধু কেঁদেই যাচ্ছে। কিছুক্ষণ পর চোখের পানি মুছে নিজেকে একটু শান্ত করলো। এতক্ষণে আয়াত বলে উঠল, আপনি ঠিকই বলেছেন, আমি কাজটা ঠিক করিনি, সরি। আর হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আজকের পর আর আমি আপনাকে বিরক্ত করব না। অ্যাগেইন সরি ফর এভরিথিং। আমি এখন আসি। কথাটা মনে বলে আয়াত দরজা খুলে বেরিয়ে গেল। পেছন থেকে বিহান শুধু তাকিয়ে রইল। মাঝখানে আরও 2টা দিন কেটে গেল। এই 2 দিনে বিহান একটা জিনিস খেয়াল করেছে, আয়াত আগের থেকে অনেকটা বদলে গেছে। আয়াত আর আগের মতো ওর পেছনে পেছনে ঘোরে না, কেমন যেন সবসময় মনমরা হয়ে থাকে। মুখে কোনো হাসি খুশি নেই। বিহান আদিত্যের বাসায় ছাদে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল। হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনে পেছন ফিরে তাকিয়ে দেখল আয়াত। আয়াত বিহানকে দেখে বলে উঠল, সরি, আমি জানতাম না আপনি আছেন, জানলে আসতাম না। কথাটা বলে আয়াত আবার চলে যেতে নিলে বিহান আয়াতের নাম ধরে ডেকে উঠল। আয়াত। আয়াত বিহানের দিকে ফিরে বলল, কিছু বলবেন? বিহান একটু গলা খাকারি দিয়ে বলল, আপনি কি ঠিক আছেন? দেখুন, আমি যে বলছি তা আপনার ভালোর জন্যই বল। বিহানের কথা শেষ হওয়ার আগেই আয়াত বলে উঠল, চিন্তা করবেন না, আমি আবার সুইসাইড করার চেষ্টা করব না। বোকামি একবার করেছি, বারবার না। যাক, শেষমেশ আপনার সুবুদ্ধি হয়েছে, জেনে খুশি হলাম। আর আপনি ভবিষ্যতে আমার থেকে 1000 গুণ ভালো ছেলে পাবেন, কারণ আপনি অনেক খুশি ডিজার্ভ করেন। আয়াত ফেক করে হাসি দিয়ে বলল, আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন বিহানজি। আমি আপনাকে বলেছি আপনার জীবন থেকে সরে যাব, তাই বলে আমি অন্য কাউকে বিয়ে করে সংসার করব সেটাও বলিনি। বিহান ভ্রু কুচকে বলল। মানে? আয়াত শান্ত সুরে বলে উঠল, মানে আপনি সেদিন আমাকে অনেকগুলো কথা বলেছিলেন। আজ আমি কিছু কথা বলতে চাই আপনাকে। আমি আপনাকে বিরক্ত করব না, তবে অন্য কারোর ঘরণীয় হব না কখনো। আমি সারা জীবন আপনাকেই ভালোবেসে যাব, তবে দূর থেকে।
বিনা কোনো শর্তে, বিনা কোনো দাবিতে। কারণ আপনাকে ভালো না বাসা আমার হাতে নেই। আমি চাইলেও আপনাকে ভালোবাসা বন্ধ করে অন্য কাউকে ভালোবাসতে পারবো না, এটা আমার হাতে নেই। আপনাকে ভালোবাসা বন্ধ করতে হলে আমাকে আমার জীবন দিতে হবে। আর আপনিই তো বলেছেন জীবন এত সস্তা না। তাহলে কিভাবে করব বলুন? তবে চিন্তা করবেন না আমি কখনো আর আপনার কাছে আমার ভালোবাসার দাবি নিয়ে আসবো না। দূর থেকেই ভালোবেসে যাব। তাই বলে এটা ভাববে না যে আমি সেদিন আপনার জীবনের সত্যতা জেনে আপনার কাছ থেকে দূরে যাচ্ছি, বা আমি আপনার সাথে অ্যাডজাস্ট করতে পারবো না সেই জন্য দূরে যাচ্ছি। না, এটা কখনোই না। আমি আপনার কাছে যে কোনো পরিস্থিতিতে খুশি খুশি থাকতে পারবো। আপনার হয়তো আমার কথা বিশ্বাস হচ্ছে না, হয়তো ফিল্মি ডায়লগ মনে হচ্ছে, তবে এটাই সত্যি। আমি আপনার থেকে দূরে সরে গেছি কেন জানেন? বিহান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আয়াতের দিকে। আয়াত ম্লান হেসে বলে উঠল, কারণটা আপনি সেদিন আমাকে সবগুলো কারণই বলেছিলেন, কিন্তু আসল কারণটাই বলেননি। তবে আমি ঠিকই বুঝে গেছি। আসল কারণ হলো আমি আপনার কাছে আসলে আপনি তখন নিজেকে সবচেয়ে অসহায় ব্যক্তি মনে করেন। কারণ আপনি ভাবেন আপনি আমাকে আমার প্রাপ্ত খুশি দিতে পারবেন না। আপনি ভয় পান এটা ভেবে যে আপনার অস্তিত্বের প্রভাব আমাকে না গ্রাস করে নেয়, আবার আমার জীবনটাকে অন্ধকারে না ঠেলে দেয়, আমি আমার নিজের অস্তিত্বই না হারিয়ে ফেলি। আর এসব আপনি কখনোই মেনে নিতে পারবেন না। আপনি ভাবেন আপনার জন্য আমার জীবন হয়তো নষ্ট হয়ে যাবে, আর তাই আমি আপনার সামনে আসলে আপনি নিজেকে অনেক অসহায় মনে করেন তখন। বিহান অবাক চোখে তাকালো আয়াতের দিকে। এই মেয়েটা কিভাবে ওর মনের কথা বুঝে গেল? সে তো কখনো তার মনের ভাব বুঝতে দেয়নি। আয়াত আবারও বলে উঠল, সেই জন্য আমি আপনার জীবন থেকে সরে যাব। কারণ আমি চাই না আমার জন্য আপনি নিজেকে অসহায় ভাবেন, অপরাধ বোধ আপনাকে কুড়ে কুড়ে খাক। আমি সেটা সহ্য করতে পারবো না। তাই আপনাকে দূর থেকেই ভালোবেসে যাব। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি যতই না বলুন আমি বুঝে গেছি যে আপনি কোথাও না কোথাও আমাকে ভালোবাসেন। হ্যাঁ, আপনি হয়তো মানবেন না, কারণ আপনি নিজেও এটা এখনো বুঝতে পারেননি। বিহান কিছু বলতে নিলে আয়াত তাকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ না বলবেন না। আমি যদি ভুলও বুঝে থাকি তবুও আমি এই ভুলটা নিয়েই থাকতে চাই। সারা জীবন না হয় এটা ভেবে একটু খুশি হব। যাই হোক, আসি এখন। অনেক কথা বলে ফেললাম, কিছু ভুল হয়ে গেলে মাফ করে দেবেন। কথাটা বলে আয়াত দ্রুত ওখান থেকে চলে গেল। আর বিহান অবাক চোখে তাকিয়ে রইল। আজ মেয়েটার কথাগুলো অন্যরকম ছিল, অনেক ম্যাচিওর, কোনো বাচ্চাও ছিল না। শেষে কি বলে কেন মেয়েটা আমি ওকে ভালোবাসি? না না, এটা কিভাবে সম্ভব? কখনোই না। বিহানও একটু পর ছাদ থেকে নেমে এলো। করিডোরের কাছে আসতে হঠাৎ কারো কান্নার আওয়াজ শুনতে পেল। বিহান ভ্রুকুচকে পাশে থাকা দরজাটা হালকা খুলে ভেতরে তাকাতেই চমকে গেল। ভেতরে আয়াত ফ্লোরে বসে হাতে মুখ গুজে চেপে কাঁদছে। বিহানের কেমন যেন লাগলো। এই প্রথম বুকে কোনো ব্যথা অনুভব করলো ও। মেয়েটা কি তাকে সত্যিই এত ভালোবাসে? বিহান একবার ভেতরে যেতে গিয়েও আবার গেল না। ওকে এই মুহূর্তে একা ছেড়ে দেওয়া ঠিক হবে। বিহান আস্তে করে ওখান থেকে চলে এলো। মাথার ভেতর শুধু আয়াতের কথাই ঘুরতে লাগলো। বুকের ভেতর কেমন চিনচিন ব্যথা করছে। এ কি ও কোনো ভুল করছে? আদিত্য একটু আগেই অফিসে গেছে। আবিরও ওর বাবার অফিসে জয়েন করেছে, তাই সেও অফিসে। নূর ড্রয়িং রুমে ওর বিড়াল ছানা নিয়ে খেলা করছে। তখনই সায়না ওর উপর থেকে সিঁড়ি বেয়ে নেমে এলো। নূরকে দেখে বাঁকা হেসে ধীরে ধীরে নূরের কাছে গিয়ে বসলো। সায়নাকে দেখে নূর ভ্রু কুঁচকে ফেলল। মেয়েটাকে তার একদমই পছন্দ না, তবুও হিরো বলেছে গেস্টদের সাথে খারাপ ব্যবহার করতে হয় না, তাই নূর কিছু বলল না। সায়না নূরের দিকে তাকিয়ে বলল, কি করছো নূর? নূর বলে উঠল,
তুমি কি অন্ধ নাকি? দেখছো না বেবির সাথে খেলা করছি? সায়না বলে উঠল, শুধু কি সবসময় খেলা করলে হবে? তুমি তো আদিত্যর বউ, তোমাকে বউদের মতো কাজ কর্ম করা উচিত। তাহলে আদিত্য তোমাকে ভালোবাসবে, না হলে আর তোমাকে ভালোবাসবে না, তোমার উপর বিরক্ত হয়ে যাবে। সায়নাকে নূরের পছন্দ না হলেও সায়নার কথায় নূর কৌতূহল পোষণ করে বলল, মানে কি করতে হবে আমাকে? তুমি চাইলে আমি তোমাকে বলতে পারি, তবে আমার একটা শর্ত আছে। তুমি যদি শর্ত মানো তাহলেই বলবো। কি শর্ত? শর্ত হলো, আমি তোমাকে যা যা শিখিয়ে দিব এগুলো তুমি কাউকে বলতে পারবে না। এটা আমাদের টপ সিক্রেট থাকবে, বুঝছো? নূর সরল মনে রাজি হয়ে বলল। ঠিক আছে, আমি রাজি। এখন বলো আমাকে কি করতে হবে? সায়না নূরকে এক এক করে বলতে লাগলো ওকে কি করতে হবে, আর অবুঝ নূর সেগুলো সব মেনে নিয়ে বলল, এমন করলে হিরো আমার উপর খুশি হবে? হ্যাঁ, অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে আমি এমনই করব। সায়না বাঁকা হেসে ওখান থেকে উঠে গেল। ওর প্ল্যানের প্রথম অংশ সাকসেসফুল হয়েছে, এখন শুধু রেজাল্ট দেখার পালা। ইট উইল বি ফাইন। সন্ধ্যায় যথাসময়ে আদিত্য অফিস থেকে বাসায় এলো। আজ রোজগার মতো নূর দরজা খুলে আদিত্যকে জড়িয়ে ধরল। আদিত্য প্রশান্তের হাসি দিয়ে নূরকে বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। তারপর নূরকে কোলে নিয়ে বেডরুমে চলে গেল। বেডরুমে এসে নূর আদিত্যকে বেডের উপর বসিয়ে দিল। ল্যাপটপের ব্যাগ আর মোবাইলটা টি টেবিলের উপর রাখলো। তারপর কাবার্ড থেকে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। কিছু সময় পর আদিত্য বের হলো ওয়াশরুম থেকে। রুমে এসে দেখলো নূর রুমে নেই। আদিত্য ভ্রু কুঁচকে ভাবলো নূর আবার কোথায় গেল। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, একটু এক জায়গায় থাকে না, সারাক্ষণ শুধু চোরাচুরি করে বেড়ায়। হঠাৎ ব্যালকনি থেকে কোনো কিছুর আওয়াজ শোনা গেল। আওয়াজের উৎস খোঁজার জন্য আদিত্য ব্যালকনির দিকে গেল। ব্যালকনিতে এসে আদিত্যের চোখ চড়ক গাছ হয়ে গেল। পুরো বাকরুদ্ধ হয়ে বলল বেচারা, কারণ ওর সামনে নূর ওর ল্যাপটপ আর সদ্য কেনা লেটেস্ট আইফোনটা বালতির ভেতর দিয়ে সাবান পানি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছে। নূরের এহেন কাজে আদিত্য তাজ্জব হয়ে চেয়ে রইল। তারপর দ্রুতগতিতে নূরের কাছে গিয়ে ওর হাত থেকে ল্যাপটপ আর ফোনটা নিয়ে উঁচু করে ধরল। ল্যাপটপ আর ফোনের গা বেয়ে পানি চুইয়ে চুইয়ে পড়ছে। আদিত্য করুণ চোখে তাকিয়ে রইল ওর সদ্য অক্কা পাওয়া ল্যাপটপ আর ফোনের দিকে। বেচারারা কি দোষ করেছিল, এমন অকাল মৃত্যু হলো তাদের? আদিত্য নূরের দিকে তাকিয়ে করুণ সুরে বলে উঠল। এটা কি করলে তুমি আছেন? নূর হাসি মুখে বলে উঠল, ভালো করেছি না আমি? দেখো তোমার ল্যাপটপ আর ফোন একদম চকচকা করে পরিষ্কার করে দিয়েছি, আর কোনো ময়লা নেই। ভালো করেছি না আমি? আদিত্যের চোখ ফেটে কান্না আসছে। কি বলে এই মেয়ে? ওর ল্যাপটপ আর ফোনটাকে এমন বেরহমভাবে হত্যা করে বলছে ভালো করেছে। ল্যাপটপে ওর কত কাল জরুরি ফাইল ছিল। আদিত্য নূরের দিকে তাকিয়ে হতাশা সুরে বলল, এসব কেন করেছে আঞ্চল? তোমাকে আমি মানা করেছি না এসব কাজ তোমাকে করতে হবে না? তারপরে কেন করতে চাও এসব? নূর ঠোঁট উল্টিয়ে অভিমানী সুরে বলল, তার মানে তুমি খুশি হওনি? ধ্যাত, তুমি আমার কোনো কাজেই খুশি হও না। এত সুন্দর করে পরিষ্কার করে দিলাম, তাও খুশি হও না। পচা একটা কথা বলি তোমার সাথে। কথাটা বলে নূর অভিমান করে ওখান থেকে উঠে চলে এলো। রুমে এসে দুম করে বেডের উপর গাল ফুলিয়ে বসে রইল। ওই সায়না মেয়েটার ওপরও ওর অনেক রাগ হচ্ছে। কি একটা পচা বুদ্ধি দিল। হিরো তো খুশিই হলো না। আদিত্য রুমে এসে নূরকে অভিমান করে বসে থাকতে দেখে মুচকি হেসে ওর সামনে গিয়ে বসলো। আদিত্যকে দেখে নূর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আদিত্য দুই হাতে নূরের মুখটা ধরে আস্তে করে নিচের দিকে ঘুরিয়ে আদুরে কণ্ঠে বলল, আমার অ্যাঞ্জেলটা রাগ করেছে কেন? আমি কি অ্যাঞ্জেলকে বকা দিয়েছে বলো? আরে আমি তো এমনি এমনি বলেছিলাম। তুমি ছাড়া আমার কাছে অন্য কিছু ইম্পর্টেন্ট হতে পারে বলো? তুমি তো আমার জান নিয়ে নিলেও আমি 2 শব্দও করবো না। সেখানে সামান্য জিনিসের কী মূল্য আছে? প্লিজ হাসো না সোনা পাখি। জানো তোমাকে হাসলে কত সুন্দর লাগে, একটু হাসো না। হাসবো না আমি? তুমি তখন খুশি হওনি কেন? আমি তোমার জিনিসগুলো পরিষ্কার করে দিলাম আর তুমি একটু খুশি হলে না। যাও, হাসবো না আমি। আচ্ছা হাসবে না, ঠিক আছে, আমিও দেখছি তুমি কিভাবে না হেসে থাকো। কথাটা বলে আদিত্য নূরকে কাতুকুতু দিতে শুরু করলো।
নূর এবার খিলখিল করে হেসে উঠে মোচড়ামুচড়ি করতে লাগলো। নূরের হাসি দেখে আদিত্যও হেসে উঠল। এদিকে সায়না আদিত্যের আর নূরের রুমের বাইরে এসে কান পেতে দাঁড়িয়ে আছে। ও তখন নূরকে যে কুবুদ্ধি দিয়ে দিয়েছে সেই অনুযায়ী আদিত্য নিশ্চয়ই এখন রেগে নূরের সাথে রাগারাগি করবে, আর সেটা শোনার জন্যই সায়না অধীর আগ্রহে কান পেতে দাঁড়িয়ে আছে। কিন্তু আদিত্যের রুম থেকে রাগারাগির বদলে হাসাহাসির শব্দ আসছে। তা শুনে সায়নার কপাল কুঁচকে এলো। মনে মনে ভাবল, আদিত্য নূরের উপর রাগ করেনি? নিজের প্ল্যান এইভাবে ফেল হতে দেখে সায়নার রাগে ফ্লোরে একটা লাথি মেরে ওখান থেকে গটগট করে চলে গেল। ও ভেবে পায় না আদিত্য এই মেয়েটার জন্য এত পাগল কেন, কি আছে ওর মাঝে। তবে যাই হোক, ওকে তো আদিত্য জীবন থেকে সরিয়েই ছাড়বে। এসব ভাবতে ভাবতে নিজের রুমে চলে গেল সায়না। রাতে ডিনার শেষ করে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। বিহান আর চোখে আয়াতের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, মেয়েটাকে কত স্বাভাবিক লাগছে এখন, যেন কিছুই হয়নি। ওকে দেখে কি বলবে মেয়েটা তখন ওভাবে কেঁদেছে? আচ্ছা, আয়াত কি আমার জন্য আগে ওইভাবে কেঁদেছে? আমার মতো একটা লাওয়ারিশ ব্যক্তির জন্য কেউ কাঁদে? কেউ ওর জন্য তার মূল্যবান চোখের জল বিসর্জন দেয়? কথাটা ভাবতেই কেমন যেন অদ্ভুত ফিলিংস হচ্ছে বিহানের। বুকের ভেতর কেমন যেন অপরিচিত এলোমেলো একটা অনুভূতি হচ্ছে। না না, আমাকে এভাবে দুর্বল হলে চলবে না। আমার জীবনে এসবের জায়গা নেই। আয়াত আমার কাছ থেকে দূরেই ভালো থাকবে। এসব নানান যুক্তি দিয়ে নিজের মনকে শক্ত করার অহেতুক চেষ্টা করছে বিহান। আবির নীলার পাশে গা ঘেঁষে বসে আছে আর সুযোগ পেলে নীলার সাথে দুষ্টুমি করে যাচ্ছে। সবার সামনে নীলা কিছু বলতেও পারছে না। আবির সবার অগোছরে নিজের ডান হাতটা পেছন দিক দিয়ে আস্তে আস্তে নামিয়ে নীলার কোমরের কাছে নিয়ে গেল। তারপর নীলার কোমরে টুস করে একটা চিমটি মেরে দিল। নীলা একটু ব্যথা পেয়ে চোখ গরম করে তাকালো আবিরের দিকে, আর আবির দুষ্টু হাসি দিল। নীলা চোখের ইশারায় আবিরের হাত সরিয়ে নিয়ে যেতে বলল, কিন্তু আবিরের তা নিয়ে কোনো ভাবান্তর নেই। ও ওভাবেই নীলার কোমরে হাত রেখে বসে আছে। নীলাও কি কম পাজি নাকি? নীলা নিজের মাথার চুল থেকে একটা পিন খুলে আবিরের হাতের ওপর টুস করে বিধিয়ে দিল। আবির এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে হাত ঝাঁকাতে ঝাঁকাতে মুখ দিয়ে শুধু করতে লাগলো। বাকি সবাই হাসতে লাগলো ওর কাণ্ড দেখে। সায়নার এসবে মন নেই। ও শুধু ধান্দায় আছে কিভাবে নূরকে চেতানো যায়, যাতে আদিত্য ওর পাগলামো দেখে বিরক্ত হয়ে যায়। সায়নার হঠাৎ মনে পড়ল, ও যখনই আদিত্যের কাছে যায় তখনই নূর বেশি ক্ষেপে যায়। কথাটা ভেবে সায়না নূরকে রাগানোর জন্য ইচ্ছে করে আদিত্যের গা ঘেঁষে বসে ওর সাথে হেসে হেসে কথা বলতে লাগলো। বিষয়টা আদিত্যের চরম বিরক্তিকর লাগলেও কিছু না বললে দাঁত কিরমির করে বসে রইল। সায়নাকে আদিত্যর সাথে ওভাবে দেখে নূরের রাগ হতে লাগলো। রাগে ওর ইচ্ছা করছে ওই পচা মেয়েটার মাথার ওপর আগুন ধরিয়ে দিতে। পচা মেয়েটা শুধু ওর হিরোর কাছেই আসে। সায়না আদিত্যের দিকে তাকিয়ে আহ্লাদি কণ্ঠে বলল,